আজ স্বাধীনতার ৫৫ বছর পর এসে সংবিধান এবং স্বাধীনতা এই দুইটা শব্দের মধ্যে ঘোরপাক খাচ্ছে। ১৯৭১ সালে আমাদের যে মহান স্বাধীনতা হয়েছে, যে স্বাধীনতা বা মুক্তির যুদ্ধ হয়েছে, এই মুক্তির যুদ্ধ ছিল বৈষম্য। কি বৈষম্য? যে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ইকোনমিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে এগিয়ে ছিল। আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে ডেভেলপ ছিল। এই ছিল মূল কথা। এই মূল কথার উপর ভিত্তি করে পাকিস্তান সৃষ্টির পর একটা সংবিধান দিতে 14 বছর লেগে গেল। প্রথম যে সংবিধান ৬২ সালে দিলেন বেসিক ডেমোক্রেসির নামে জেনারেল আইয়ুব খান, সেখানে সার্বজনীন ভোটাধিকার ছিল। এই সার্বজনীন ভোটাধিকার না থাকার একটা কারণ ছিল যে পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা বেশি। তো সার্বজনীন ভোটাধিকার দিলে পূর্ব পাকিস্তানের যে কোনো রাজনৈতিক দল সে সংখ্যাগরিষ্ঠ পেয়ে যেতে পারে। এই কারণে কিন্তু আইয়ুব খান সেখানে তার বেসিক ডেমোক্রেসিতে সার্বজনীন ভোটাধিকার দেন। এই সার্বজনীন ভোটাধিকারের জন্যেই এবং আবার বলে রাখি স্বায়ত্ত শাসনের জন্য ৪৭ সালে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের সৃষ্টি, এই দ্বিজাতি তত্ত্বটা কি আসলে কি খালি হিন্দু মুসলমানের জন্য ভাগ করা হয়েছে? না, সেখানেও ছিল বৈষম্য। সেখানে বৈষম্য কি? মোগলরা আমাদেরকে শাসন করছে, তখন মুসলমানরা ছিল মাইনরিটি, মেজরিটি ছিল হিন্দু মানুষের। যেহেতু মেজরিটি ছিল হিন্দু মানুষেরা, সো মাইনরিটি তাদেরকে শাসন করবে। এই সুযোগটাই ব্রিটিশ নিল। ব্রিটিশ প্রথম বিষ বৃক্ষ রোপণ করলো হিন্দুদের মধ্যে থেকে, যে দেখো তোমরা হচ্ছে মেজরিটি, তোমাদেরকে কেন মাইনরিটি মানুষ শাসন করবে। সো এটা, এবং তখন থেকে হিন্দুদের আধিপত্যবাদ শুরু করে যে আমরা মেজরিটি, আমরা শাসন। এবং দীর্ঘ এই ইংরেজদের ২০০ বছর, বিশেষ করে বাংলার ক্ষেত্রে যদি বলেন, কলকাতার বাবুদের অত্যাচারে, আবার বলতেছি কলকাতার বাবুদের অত্যাচারে ঢাকার বাবুরা অতিষ্ঠ হয়ে গেল। কারণ সমস্ত হাইকোর্ট থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য শুরু করে সব হচ্ছে কলকাতা কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান সব কলকাতা। এই জন্যই কিন্তু ১৯০৫ সালে বঙ্গভঙ্গের কথা বলা হয়েছে। কলকাতার আধিপত্যবাদ যখন কি হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু রবীন্দ্রনাথ সবাই মিলে বঙ্গবন্ধু রদের জন্য আন্দোলন শুরু করেছে। এবং ২০১০ সালে বঙ্গভঙ্গ রদটা হয়ে গেল এবং বঙ্গভঙ্গ আর আলাদা ভঙ্গটা আর হলো না। তাহলে আপনি ইতিহাস থেকে দেখতেছেন সব জায়গায় হচ্ছে ডিসপ্যারিটি মানেটা কি? আমার স্বায়ত্তশাসন, আমার স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য আমরা সবসময় আন্দোলন সংগ্রাম করলাম। ৪৭-এ সেটাই বলা হলো, ঠিক আছে তোমরা মেজরিটি হিন্দু, তোমরা তোমাদের একটা অঞ্চল নাও, আর মুসলমান যারা আছে তারা আলাদা অঞ্চল নেবে। এটাও ক্যাবিনেট মিশন প্ল্যানে বলা ছিল। ক্যাবিনেট মিশনে বলা ছিল ৩টা অঞ্চল। একটা হচ্ছে বাংলা ভাষাভাষী নিয়ে এই বাংলা অঞ্চল, আর একটা অঞ্চল হবে পাকিস্তানের অঞ্চল মুসলমানদেরকে নিয়ে, আর একটা হবে হিন্দুদেরকে নিয়ে। এই আজকের ইন্ডিয়া বললে ভুল হবে, এই মেঘালয় থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা যেটা ছিল, এটা নিয়ে বাংলা। এটা তো কারা মানেন? এটা নেহরু সাহেব মানেননি। জিন্না সাহেব পাকিস্তানের ম্যাপ এবার ছিঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে আমরা যে কথাটা প্রথমেই বলি, দ্বিজাতি তত্ত্ব খালি ধর্মর ভিত্তিতে ৪৭ সালে ভাগ হয়েছে তা না। কারণ তখন আর অন্য কোনো উপায় আমাদের ছিল না। আমরা ৪৬ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাধীন বাংলা আন্দোলন শুরু করছিলেন। কত সালে? ১৯৪৭ সালে। যে স্বাধীন বাংলা আন্দোলন, সেই স্বাধীন বাংলা আন্দোলন কি হয়নি, সফলতা পায়নি। কেন পায়নি? তখন সবার মুখে এই যে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তখন মানুষ এক স্লোগান, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সো এই যে স্লোগানটা কেন? আধিপত্যবাদ ৪৭ হলো,
আমরা দুইটা অংশ মিলে একটা পাকিস্তান। ঠিক আবার পাকিস্তান আবার আমাদের মানসিকতা বুঝতে ব্যর্থ। সেখানে দেখা গেল পাকিস্তান আধিপত্যবাদ না, পাকিস্তানের শোষণ শুরু। শোষণটা কি? আমাদের দিকে কলকারখানা নাই, এটা সত্যি, বিশ্ববিদ্যালয় নাই, এটা সত্যি, কিন্তু আমাদের উর্বর ভূমি ছিল, যেটা পাকিস্তানে ছিল। হ্যাঁ, যেভাবে পোর্ট্রেট করা হয় যে বৈষম্যটা, সেই বইটা ঠিক ছিল না। কারণ ভারত প্রথম থেকেই দেখেন ভারতের উদ্দেশ্যটা কি করছে। ভারতের উদ্দেশ্য ছিল আগে প্রথমে দুইটা ভাগ করে নিব, তারপরে সবগুলোকে গ্রাস করে ফেলব, করে দিয়ে পাকিস্তানকে একটা ছোট্ট দেশ রেখে দেবে। তার উদাহরণ কি? 1947 সালে ভাগ হলেন, 47 সালের শেষ থেকে 48 সালের প্রথমে আপনি জম্মু কাশ্মীর দখল করে নেন। জম্মু কাশ্মীর কত বর্গ মাইল ছিল জানেন? 16,309 বর্গ মাইল। তাহলে আপনি যদি সত্যি ইউনিয়নে বিশ্বাস করতেন, আপনি যদি দ্বিজাতি তত্ত্বের ভূগোল ভিত্তি করতেন, তাহলে আপনি যে বছর আপনি ভাগ হলেন সে বছর তো জম্মু কাশ্মীর দখল করতেন না। তাহলে ভাতরের উদ্দেশ্য ছিল আগে কোনোভাবেই স্বাধীনতাটা পেয়ে নিই, ভাগটা হয়ে যাক, তারপর আমরা সবগুলোকে কি গ্রাস করে নিই। একই কাজ করলেন কি 1948 সালে। এটার নাম ছিল জুনাগড় রাজ্য। এই জুনাগড় রাজ্যের এলাকা ছিল 3,337 বর্গ মাইল। তাহলে কাশ্মীর ছিল 16,309, জুনাগড় ছিল কত? 3,337 বর্গ মাইল। 1948 সালে হায়দ্রাবাদ। এবং সবগুলো কিন্তু সে করতেছে কি মিলিটারি অকুপেশন, জোর করে, জোর যার মুল্লুক তার সেরকম হলো অবস্থা। জোর করে সে হায়দ্রাবাদ কত ছিল? 82,698 বর্গ মাইল জোর করে ঢুকে রাতের আধারে। কারণ পাকিস্তান তো তখন আবার দেখে দেশ ভাগের সময় সমস্ত আর্মি, সমস্ত আর্মস অ্যামিউনিশন ব্রিটিশের সব ছিল হচ্ছে ভারতের। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রথম করছিল কোথায়? কলকাতায়। যা কিছু ছিল সব আমরা পাকিস্তানে কিছুই পাইনি। আমাদের এখানে একটা সেনাবাহিনী বলতেছে, সেনাবাহিনীতে দূরে একটা সেনা ক্যাম্প পর্যন্ত ছিল না 48 সালে পূর্ব পাকিস্তানে। আমরা ক্যান্টনমেন্ট বলি, এই ক্যান্টনমেন্ট পর্যন্ত ছিল না। তারপর আসেন 1961 সালে গোয়া দখল করল। ক্রম অনুযায়ী 47 থেকে শুরু হলো, 48, 50, 61 সালে এই গোয়া ছিল 1,439 বর্গ মাইল। 1975 সালে হলো সিকিম। সিকিম হচ্ছে 2,740 বর্গ। আচ্ছা, এর মাঝখানে একটা জায়গা পাবো, সেটা 1971 সালে। এই যে সেদিন আমি একটা সিনেমা দেখতেছি, ভারতের, আপনাদেরকে চ্যালেঞ্জ করে দেখায়, ভারতের কোনো ছবিতে দেখায় না যে 71 সালের যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ দেখানো হয় ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং এই যুদ্ধ গুন্ডাবাকি তার একটা নাম, সে সুন্দর করে দেখালো তো ভারত পাকিস্তান যুদ্ধ, সেখানে পাকিস্তান পরাজয় হলো, বাংলাদেশ সৃষ্টি হলো। এমন ভাবে বললো মানে হচ্ছে ভারত বাংলাদেশের স্বাধীনতা দিয়ে বাংলাদেশকে গিফট করলো। তাহলে তাদের কি ছিল? 7 দফা একটা দাবি ছিল। বাংলাদেশ সরকার, এটা মনে রেখে, বাংলাদেশ সরকারকে স্বীকৃতি যখন দেওয়া হয় তার আগে আমরা 10ই এপ্রিল কি মুজিবনগর সরকার গঠন করি না? এই মুজিবনগর সরকার গঠন ভারত এমনি করে দেয়। ভারত তার আগে 7 দফা চুক্তিতে সাইন করে নিল। এই 7 দফা চুক্তিতে বাংলাদেশকে কি বলছিল জানেন? বাংলাদেশের নাম দিয়েছিল হচ্ছে অধীনস্থ জনপদ। আমার মনে রাখবে, 7 দফা চুক্তিতে বাংলাদেশের নাম ছিল অধীনস্থ জনপদ। এই অধীনস্থ জনপদ মানেটা কি? করদ রাষ্ট্র। করদ রাষ্ট্র মানে কি? এই পাকিস্তানের কাছে আমাদের স্বায়ত্ত শাসন চাইছিলাম, তুমি ওই স্বায়ত্ত শাসন পাওয়া, কিন্তু তুমি প্রকৃত স্বাধীনতা কোনোদিনই পাবা না। এই দেখেন হক কথায় এইটা ছিল। আচ্ছা, এবারে আসেন, এই 7 দফার পরে বলা হয় নজরুল ইসলাম সাহেব নাকি এটা সাইন করতে যে অজ্ঞান হয়ে গেছিলেন। প্রথম কথা হলো, তুমি যদি এই সাইনটা না করো আমি তোমাকে করবো না, কি করবো না, কোনো তোমার শরণার্থী ঢুকতে দিব না। মানুষ যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? মৌলানা ভাসানীকে পর্যন্ত তারা অ্যারেস্ট করছিলেন 71 সালের যুদ্ধের সময়। মৌলানা ভাসানী ওপার গেলেন, তাকে গৃহবন্দী করে রেখে দিলেন। সো ভারত 47 থেকে 75 পর্যন্ত টোটাল 1,05,084 বর্গ মাইল, 1,05,084
84 বর্গ মাইল হচ্ছে তিনি কি করলেন, অধিগ্রহণ করলেন জোরপূর্বক, যেটা জার্মান বা পোল্যান্ডের মতো দেশের চেয়েও বড়। মানে আমরা যদি পাকিস্তান করছে, আমাদের চেয়েও দ্বিগুণ জায়গা ভারত কি করছেন 47 সাল থেকে 75 সাল পর্যন্ত অধিগ্রহণ করল। 62 সালে তার খুব স্বাদ হয়েছিল তিব্বত দখল করার, চীনের বাড়ি খেয়ে পিছিয়ে চলে আসলেন। যদি তিব্বতটা দখল করতে পারতেন তাহলে ভারতের প্রথম থেকে ইন্টেনশনটা কি, আগ্রাসন। হচ্ছে আগ্রাসনবাদ। আগ্রাসন মানে কি, অন্যের স্বাধীনতাকে যে কখনো সম্মান করে না, যে অন্যের ভূমিকে নিজের মধ্যে নিয়ে আসতে চায়, যে অন্য মানুষের স্বীকৃতি দিতে চায় না, তাকেই বলা হয় কি, আগ্রাসন। আপনি আমাকে বলেন তো 47 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তান কোথায় আগ্রাসন? পাকিস্তান 71 বাদে না, আজ পর্যন্ত পাকিস্তান কোন জায়গাটা দখল করছে? পাকিস্তান তাহলে দখল করে, তাহলে পাকিস্তান দখলদার না। আপনি যখন, অনেকেই আজকে বুদ্ধিজীবীরা বলতে 71 সালে পাকিস্তান দখলদার ছিল। আরে আপনি তো পাকিস্তান, আপনাকে দখল করবে কি? দুই পূর্ব আর পশ্চিম পাকিস্তান মিলে তো পাকিস্তান। আর ভারত কলকাতার লোক কি বলবে যে ইন্ডিয়া দখলদার? তাহলে হবে? আপনি বরং কি বলতেছেন, আমি তোমার সাথে থাকবো না, তাই তো। 25 তারিখ পর্যন্ত, 25শে মার্চ পর্যন্ত শেখ সাহেব কি চাইছিলেন? শেখ সাহেব চাইছিলেন যে বাংলাদেশের মানুষের স্বায়ত্তশাসন। কিসের উপর ভিত্তি করে? 70 সালে ইলেকশনের উপর ভিত্তি করে। 70 সালে নির্বাচন হলো, নির্বাচনের পর কি হলো? নির্বাচনের পর পর আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইলাম, আমাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হচ্ছে না, তালবাহানা করা হচ্ছে। তাহলে মানুষের, জনগণের রায়ের প্রতিফলন যখন ঘটনা হয় না, তখনই কি হয়? বিস্ফোরণ হয়, এবং তখনই কি হয়? বিপ্লবের সূচনা হয়। তাহলে এই পর্যন্ত খালি মাথায় রেখে দেন, 70 সালে আপনি ভোটে জিতলেন, যে তারপর আপনার ভোটের অধিকার ছিনিয়ে নিল, এবং ছিনিয়ে নিয়ে কি করলো? আপনাকে সংসদে বসতে দিল। তাহলে সংসদে আপনাকে দেশকে শাসন করতে দিল না, অন্যায়ভাবে। এই যে অন্যায়টা হলো, সেই অন্যায়ের প্রতিবাদে আমরা কি করলাম? আমাদের স্বায়ত্তশাসন চাইছিলাম। সেই স্বায়ত্তশাসন তারা যখন 25 তারিখ রাতে মানে পাকিস্তান সেনাবাহিনী তার নিজের দেশের মানুষের উপর আক্রমণ করে, কথা তো তাই, নিজের দেশের মানুষের উপরই তো আক্রমণ করছে। এবং সেদিন রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ করলেন, আমরা সেটাকে কি বললাম? কালো রাত্রি বললাম না? এবং বললাম যে মুক্তিযুদ্ধ, আমরা তোমার সাথে থাকবো না, আমরা আমাদের নতুন কনস্টিটিউশন তৈরি করব, আমরা আমাদের নতুন সংবিধান তৈরি করব। সেম ঘটনা কিন্তু 24। শেখ হাসিনা তার নিজের মানুষের উপরে গুলি চালালো, এবং আমরা বললাম আমরা তোমার অধীনে থাকবো, আমরা তোমার অধীনে থাকবো না, এবং তুমি যে সংবিধান দিয়ে আমাদেরকে শাসন করতেছ, এই সংবিধানের আন্ডারে আমরা থাকবো। এইটা ছিল মূল কথাটা। সেখানে কি 3টে দাবি আসলো? সংস্কার। কিসের সংস্কার? এই সংবিধান, যে সংবিধান দেশের মানুষের উপর গুলি চালানোর ম্যান্ডেট দেয়, সেই সংবিধানের আন্ডারে আমরা থাকবো না। বিচার কিসের করতে হবে? যেমন যে যুদ্ধ অপরাধীর বিচারের বলে, তাহলে শেখ হাসিনা যুদ্ধ অপরাধ করছে, কারণ সে নিজের দেশের মানুষের উপরে গুলি চালাইছে। পাকিস্তানে যেটা করছে, শেখ হাসিনা একই কাজ করছে, অতএব শেখ হাসিনার বিচার করতে হবে। তাহলে কি গেল? একটা সংস্কার, আর একটা গেল বিচার। আর একটা কি দাবি ছিল? নির্বাচন। কে আমরা আমাদের কে কি করব? আমরা আমাদেরকে স্বশাসন। এই স্বশাসন যখন বলা হচ্ছে, তখন মানেটা কি? স্বশাসন মানে হচ্ছে আমি আমার নিজেকে এই বিপ্লবের ফসল দ্বারা শাসন। এই তো হলো কনসেপ্টটা। তাহলে এই কনসেপ্টে আপনি দাঁড়ায় আছেন। তাহলে 71 আর 24-এর মিলটা কোথায়? আজকে তারা বলতেছে 71-কে 24-এর সাথে মিলায় না, এই কথা বললে হবে। 71 এবং 24 দুটো আলাদা। এর সাথে 90-এর আন্দোলন, 96-এর আন্দোলন, এগুলোর সাথে মিলিয়ে কোনো লাভ নেই, কারণ এইগুলোতে কোনোদিন এরশাদ সাহেব পাখির মতো মানুষ হত্যা করেনি। নিজ দেশের মানুষের উপর আপনি হেলিকপ্টার দিয়ে, তার মানে কি মরণাস্ত্র দিয়ে, আপনি একটা জিনিস খেয়াল করেন, মরণাস্ত্র ইউজ করেন কখন? যুদ্ধকালীন সময়। তাহলে দেশে একটা যুদ্ধকালীন সময় ছিল জুলাই মাসে, যে যুদ্ধকালীন সময় ভারতীয় আধিপত্যবাদ শক্তি, মানে ভারতের সমর্থনে তো শেখ হাসিনা ছিল। তাহলে ভারতের সাথে যুদ্ধটা কার? বাংলাদেশের জনগণের। 71 সালে হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের জনগণের যুদ্ধ, পাকিস্তানি শাসকদের সাথে।
আর এবারের যুদ্ধটা হলো আমাদের 24-এর ভারতের শাসকদের সাথে আমাদের যুদ্ধ। আপনারা খালি খেয়াল করে দেখেন, 71 সালে যারা এখানে ক্ষমতায় ছিল তার নাম কি মালেক সরকার, তারা কি অবাঙালি ছিল? মালেক সরকার কোন কার সরকার? মালেক, আব্দুল মালেক ডাক্তার তো বাঙালি, এবং ওই সরকারের যে 14 জন মন্ত্রী ছিল তারা সবাই তো বাঙালি, পাকিস্তানি তো ছিল না। তারা আমরা কিন্তু বলতেছি যুদ্ধ কার সাথে হচ্ছে? পাকিস্তানের সাথে হচ্ছে। তা আমারই লোক তো, কি জন্যে? তারা পাকিস্তানকে সমর্থন করছে, তারা পাকিস্তানকে সমর্থন করছে, সেজন্য আমরা বলছি কি পাকিস্তানের সাথে যুদ্ধ। আর এবারে দেখেন আপনি একই কাজ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কেন বলতেছি? ভারতের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে হাসিনা 15 বছর বিনা ভোটে শাসন করছে। এবং আপনারা এটাও খেয়াল করে দেখেন, রাস্তায় কিন্তু তখন অনেক মানুষকে আমরা দেখতে পাইছি যারা হিন্দিতে কথা বলছে। এবং 5 তারিখে আপনারা এটাও জানেন যে অনেকজন এয়ারপোর্ট দিয়ে চলে গেছে স্পেশাল প্লেনে ভারতে। তার মানে কি 24-এর যে যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে, 71-এর যুদ্ধ ছিল পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে। তাহলে এই দুটা কি জনযুদ্ধ? এই দুটাই জনযুদ্ধ, একে ভাগ করার কোনো সুযোগ নাই। তাহলে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল 71 সালে, সেটার গিয়েছিল কি 62 সংবিধান। 62 সংবিধান আমার ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আর 24-এর জনযুদ্ধ কার বিরুদ্ধে? এই 72-এর ইন্ডিয়ার কনস্টিটিউশনের বিরুদ্ধে। বোঝা গেছে? এবার আসে এই সংবিধানটা কি? সংবিধানটা মানুষকে আমি অনেক সময় বলি, আচ্ছা এই সংবিধান পৃথিবীতে, আমি কি বললাম প্রথমে, 47 সালে আপনি জন্ম হয়েছে, 62 সালের আগ পর্যন্ত পাকিস্তান সংবিধান দিতে পারেনি। কত বছর লাগছে? 3 বছর, আর এদিকে হচ্ছে 12 বছর, 15 বছর। 15 বছর লাগছে একটা কনস্টিটিউশন দিতে। ভারতের কনস্টিটিউশন 47 সালে ভারত স্বাধীন হয়েছে, ভারত কনস্টিটিউশন দিছে 2 বছর পর। আমাদের এই কনস্টিটিউশন দেখেন, বাংলাদেশ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্ডার পাশ হলো 23শে মার্চ। কবে পাশ হলো? 23শে মার্চ। এই 23শে মার্চ অর্ডারের উপর ভিত্তি করে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি হলো। সেই অ্যাসেম্বলি তৈরি হলো 430 জন মেম্বার দিয়ে। কয়জন মেম্বার দিয়ে? 430 জন মেম্বার। এই মেম্বাররা 10ই এপ্রিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে বসলেন। 11ই এপ্রিল 1971 সালে 34 সদস্য বিশিষ্ট, কয়েকত সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট কনস্টিটিউশন ড্রাফট কমিটি করলেন। 34 সদস্য বিশিষ্ট কনস্টিটিউশন ড্রাফট কমিটি করলেন, এবং সেখানে ডক্টর কামাল হোসেন যেহেতু আইনমন্ত্রী ছিল, সে হলো ওখানকার সভাপতি। আচ্ছা, ওখানে সময় 34 জনের মধ্যে 33 জনই ছিল আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী, সুরঞ্জিত সেনগুপ্ত। এই কনস্টিটিউশন বিল প্লেস হলো 11 অক্টোবর। তাহলে আপনি তৈরি করে দিলেন 11 এপ্রিল, আর 11 অক্টোবরে কনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। কয় মাস? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। 6 মাসে সংবিধান তৈরি। কারোর সাথে আলোচনা নেই, কারোর সাথে আলোচনা নেই। 430 জন মেম্বার সবাই ছিল আওয়ামী লীগের, ভাসানি থেকে ছিল। কোনো মানুষের সাথে কথা বলা, এটা ড্রাফট প্রকাশ করতে হয়, পাবলিশ করতে হয়, জনগণের কি নিতে হয়? ওপিনিয়ন নিতে হয়। কোনো কিছু নাই। এটা রেফারেন্ডাম দিতে হয়, গণভোটে দিতে হয় যে এই সংবিধানের প্রতি মানুষের আস্থা আছে কিনা। কিচ্ছু নেই। তাহলে 6 মাসে, তাহলে এটা এক্সট্রাঅর্ডিনারি। আমার নবীর উপর কোরআন নাজিল হতে কতদিন লাগছিল? আমার নবী ইসলামের উপর কোরআন নাজিল হতে কত বছর লাগছিল? 40 থেকে 63। কত? 23 বছর। একটা বাচ্চা হতে লাগে 10 মাস। শেখ সাহেব কি করে দিলেন? বলে দিলেন ডক্টর কামাল 6 মাসের মধ্যে কনস্টিটিউশন দিচ্ছে। ডক্টর কামাল আর এক সাক্ষাৎকার আছে, চলছে আমরা যে ড্রাফট নিয়ে গেলাম, শেখ সাহেব পকেট থেকে একটা বের করলেন আর আমাদেরগুলো সব কেটে দিলেন। তাহলে শেখ সাহেবের পকেটে তাহলে কে লিখে দিল কনস্টিটিউশন? শেখ সাহেবের পকেটে যদি থেকে থাকে, ডক্টর কামাল হোসেনের কথা যদি ঠিক হয় যে ডক্টর কামাল হোসেন যে ড্রাফট নিয়ে গেছে
সেই ড্রাফট শেখ সাহেবের পকেট থেকে যে কনস্টিটিউশন বের হলো, আর সেই সবুজ লাল কালি দিয়ে খালি এই কনস্টিটিউশন কেটে দিল, বললো এটাই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন সেজন্য আমি যখন বলি এই কনস্টিটিউশন ভারতের লেখা কনস্টিটিউশন, সবাই তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আমি যা যা বলি এখন পর্যন্ত একটা লোক দেখান তো যে বলছে আপনার এই কথাগুলো ভুল। যত সুশীল সমাজের সবাই আছে, আমার তো অনেকেই করে, আমাকে পার্সোনালি অ্যাটাক না করে, আমি যেসব বইয়ের কথা বলি, তথ্য দিই, এগুলো তথ্যের মধ্যে বলেন যে আপনার অমুক তথ্যটা ভুল, আমার এখন পর্যন্ত তোকে বলতে পারেন না। আমি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করো। দয়া করে কেউ একজন এসে বলেন যে আমি যেগুলো কথা বলতেছি এই কথাগুলো ভুল। কে মোবাইদুর রহমান ছিল, সে ওই 34 সদস্যের একজন সদস্য ছিল। সে বলছিল যে কিছু কিছু বিষয়ে আমাদেরকে কথা বলার সুযোগ দেন, কারো কোনো কথা বলবে, কারো কোনো কথা বলবে। কেন এই কথাটা বললাম? এই সংবিধান যখন লেখা হয় তখন ভারতের বহু আগে থেকে প্ল্যান ছিল কি, যে ওই যে বাংলাদেশে গ্রাস করার। এবং এই জন্য আমি বলছিলাম আগরতলা ষড়যন্ত্র মামলা বলে, আসলে ষড়যন্ত্র না। আগরতলায় আসলে শেখ সাহেব বহু আগে থেকে ইন্ডিয়ার সাথে তার প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ। সে ভাবছিল আলাদা না হয়তো প্রধানমন্ত্রী হতে পারবো না। 70 সালে যখন দেখছে হঠাৎ করে প্রধানমন্ত্রী হয়ে গেছি, তখন সেদিন সে স্বাধীনতা চায়নি। কথাটা বুঝেন, ভারতের সাথে ষড়যন্ত্র করে আসছে, এসছে যে যদি ভাগ হয় তাহলে তার সহজে কি হয়ে যাবো, এদিককার প্রধানমন্ত্রী হয়ে যাব, পাকিস্তানের মানুষ যদি আমাকে না দেয়। আর তখন কিন্তু সার্বজনীন ভোটাধিকার ছিল না, তাহলে ওই ভোটাধিকার, আইয়ুব খানের ভোটাধিকারে কোনোদিন আমাদের এদিককার লোক কি হতে পারতো না, প্রধানমন্ত্রী হতে পারতো না। কিন্তু যখন সার্বজনীন ভোটাধিকার দিয়ে দিল ইয়াহিয়া খান, এবং সেই ভোটে 70 সালে ভোটে উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন উনি আর স্বাধীনতা চাইলেন না। এই যে উনি স্বাধীনতা চাইলেন না, ইন্ডিয়া দেখলে আর অকাম হয়ে যাচ্ছে, তো এখানে বিচ্ছিন্ন করতেই হবে, বিচ্ছিন্ন করতেই হবে, নাহলে তো আমার কি হচ্ছে না, 16 কলা পূর্ণ হচ্ছে না, আমি বাংলাদেশে গ্রাস করবো কিভাবে? এই জন্য সে ইভাপোরেটেড ভাবে 30 লাখ শহীদের কথা বলা হয়, এই 30 লাখ শহীদের হয়নি। এবার আপনাদের সামনে বলি, ডক্টর আলিম থেকে শুরু করে 71 সালে যত বুদ্ধিজীবীর কথা বলা হয়, তারা ঢাকা শহরে থাকলো কিভাবে? বুদ্ধিজীবী যত হত্যা করা হয়েছে তার সবাই ঢাকায় ছিল। 9 মার্চ যুদ্ধের সময় কি তারা কোথায় ছিল? শেখ সাহেবের পরিবার থেকে শুরু করে সমস্ত বুদ্ধিজীবী তো ঢাকায় ছিল, কিন্তু তাদেরকে তো রায়ের বাজারে যে হত্যা করা হলো, ঢাকায় ছিল বলে তো হত্যা করা হলো। যুদ্ধকালীন সময়ে আপনি থাকেন কিভাবে ঢাকা শহরে? আপনি তো মুক্তিযুদ্ধের সমর্থন করতেছেন, বলতেছেন গ্রামে যা লোক ধরে নিয়ে আসতেছে, আর ঢাকা শহরে এই বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান চেনে না, পাকিস্তান চেনে না। আপনি তো আপনার পুরো আওয়ামী লীগের লোকজন তো কলকাতা পালায় গেলেন, এই লোকগুলো তো আওয়ামী লীগের লোকজন, এরা তো মুক্তিযুদ্ধ সমর্থন করতেছে। তাহলে পাকিস্তান যদি সত্যি যে ক্র্যাকডাউনের কথা বলা হয় ঘর বাড়ি, তাহলে তো এখানে বোমা পড়তো, কোন জায়গায় বোমা পড়ছে, কোন জায়গাটায় বোমা পড়ছে? ইন্ডিয়া বোমা মারার আগে কোন জায়গাটা বোমা পড়ছে, কোন জায়গাতে কামানের গুলি যা কার বাড়ি করে দিছে? তা 32 ছেলে পেলে দুলির সাথে করা লাগতো না, এক কামানের গোলা দিলে কি 32 দুলির সাথে হতো না? হতো না, হয়েছে? হয় না। তাহলে যে লোকগুলো এই লোকগুলোকে হত্যা করার পিছনে কারণ কি? এই লোকগুলো এই যে যেভাবে মুক্তিযুদ্ধের পরে আপনি ভারতের প্রেসক্রিপশনে এই সংবিধান দিয়ে দিলেন, ওনারা বেঁচে থাকলে, জহিরানরা বেঁচে থাকলে আপনাকে এই সংবিধান দিতে দিত না। তাহলে বুদ্ধিজীবী হত্যা করলো কে? যে আধিপত্যবাদ চায়। পাকিস্তান তো পালা যাচ্ছে, তা সে কি চাবে আর বুদ্ধিজীবী থাকুক, যাতে এখানে কি হয়, ভারতের আধিপত্যবাদ ইস্টাবলিশ না হয়। সেজন্য আমি বলছি যে বুদ্ধিজীবী হত্যা করছে ভারত, বুদ্ধিজীবী হত্যা করছে ভারত। এবার আসেন আপনি, এই কনস্টিটিউশন লিখে দিল কি? এই কনস্টিটিউশন লিখে দিল সেই সময় ভারতে, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল একজন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়। ইন্দিরা গান্ধী একটা উইংস আছে, যে উইংসটা এখনো আছে, তাকে বলা হয় সাউথ ব্লক। কি বলা হয়? সাউথ ব্লক। পার্লামেন্টের একটা জায়গায় আছে যারা বাংলাদেশ লুক আফটার করে। এই বাংলাদেশ লুক আফটার করে যারা, তাদেরকে বলা হয় সাউথ ব্লক।
আবার বুঝুন, খালি বাংলাদেশ কিভাবে চলবে এখানে ওখানে তো এই গবেষণা হচ্ছে। বাংলাদেশ কে মন্ত্রী হবে, কে এমপি হবে, বাংলাদেশের কত টাকা কোথায় থেকে আসলো না আসলো, আমি কোথায় কথা বললাম না বললাম, এগুলো সব দেখার জন্য, রেকর্ড করার জন্য কে আছে, একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম সাউথ ব্লক। আপনি একটা স্বাধীন দেশ বাংলাদেশ, আপনারা কি করতেছেন না করতেছেন আর এক দেশ দেখবে কেন? কোনোদিন না বিএনপি না আওয়ামী লীগের প্রতিবাদ করছে? অ্যাম্বাসেডরকে ডেকে নিয়ে এসে বলছে সাউথ ব্লক আপনি বন্ধ করেন। আমার দেশে ইন্টারনাল অ্যাফেয়ার্স নেই, আপনারা তো চিন্তা করেন। ভারতের যত লোকের কথা পাবেন, ইনক্লুডিং প্রণব মুখার্জি সহ, সব জায়গায় কিসের কথা আছে? এই সাউথ ব্লকের কথা আছে। জেএনজি সিট থেকে শুরু করে যারা আছে, এই যুদ্ধের আগে থেকে সাউথ ব্লক তৈরি করা আছে। তখন সে তৈরি করা আছে কিভাবে বাংলাদেশকে ভাগ করা যায়, আর তারপর থেকে বাংলাদেশে কিভাবে আধিপত্যবাদ করা যায়, করদ্রাস্ত্র করা যায়। যে এই সিদ্ধার্থ শঙ্কর রায়কে ওই সাউথ ব্লক দায়িত্ব দিল। সিদ্ধার্থ শঙ্কর রায় তখন এই ডক্টর কামাল হোসেনদেরকে বললেন, তোমাদের কনস্টিটিউশন রেডি করা আছে, তোমাদের কনস্টিটিউশন রেডি করা আছে। কে লিখে দিছে? সেও একজন ব্যারিস্টার, নাম করা লয়ার সুব্রত চৌধুরী। সে জেনিং চেম্বার থেকে এই কনস্টিটিউশন লিখে নিয়ে এসছে। এই সেই কনস্টিটিউশন, এই সেই কনস্টিটিউশন। এন্ড এই কনস্টিটিউশন আপনি কি কি পাইছেন? এই কনস্টিটিউশন হওয়ার পরে একদিনের শাসন পাইছেন, দুর্ভিক্ষ পাইছেন, জাল ভোট পাইছেন 73 সালে। বাংলাদেশে 73 থেকে আজ অবধি কোন ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়? তাহলে যে কনস্টিটিউশন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না, যে কনস্টিটিউশন ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি দিতে পারে না, সেই কনস্টিটিউশন কি আমার আপনার মুক্তির সনদ হতে পারে? যে যায় লঙ্কায় তাই হয় রাখতে। এই জন্য বলা হয়েছে যে এই কনস্টিটিউশনের বিরুদ্ধে আমার যুদ্ধ। এই যুদ্ধের কারণে আমরা সবাই কি বলছি, এক হয়েছি কিসে? 5ই আগস্ট বা 36শে জুলাই। শীতের যুদ্ধটা কি ছিল? মানচিত্র আর পতাকা পাইছে, কিন্তু ভারত আধিপত্যবাদ মুক্ত হয়ে, এই ভারতীয় আধিপত্যবাদ মুক্ত। তার মুক্ত হওয়ার জন্য কি লাগবে? একটা নতুন কনস্টিটিউশন তৈরি করতে। সেই জন্যে এই 200 দিনের মতন চা বিস্কিট খেলেন সরকারের, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল করে আপনারা কি করলেন? জুলাই সনদ করলেন, তাই তো? তখন কিন্তু কেউ বলেনি না এটা তো কনস্টিটিউশনের মধ্যে নাই, আমরা বসতে পারবো না, বলছেন? বলেন। তাহলে আজকে যখন আপনি বলতেছেন কনস্টিটিউশনের মধ্যে নাই, তাহলে এটাকে কি বলা হয়? বিশ্বাসঘাতকতা। কেন 91 সালে আপনি বিশ্বাসঘাতকতা করছেন? ইতিহাসের নাম কি? ইতিহাস হচ্ছে সবসময় পুনরাবৃত্তি, কেউ ইতিহাসের কথা মনে রাখে। 96 সালের 12 ফেব্রুয়ারি আপনি ক্ষমতা এসে আপনি থাকতে পারেন। 2006 সালে এক জাজ সাহেবের 2 বছরের বয়স বাড়ানোর জন্য আপনাকে কত বছর? 22 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে, এবং আপনার হাজার হাজার নেতাকর্মীর প্রাণ দিতে হয়েছে। আপনি ভুলে গেছেন সেগুলো। সেই কারণে আপনি তো ক্ষমতায় চলে গেছেন দাদা বাবুদের পরামর্শে। দাদা বাবুদের পরামর্শের বাইরে যেতে আপনি জুলাই সনদ করতে পারছেন না, এই কথাটা বলে দেন। দাদা বাবুর কথা রাখবেন, দেশের মানুষ ফেলে দিবে। দেশের মানুষের কথা রাখলে দাদা বাবু ফেলে দিবে। এই জায়গায় এখন আছেন কি? সালাউদ্দিন শাহ। এখন কুল রাখি না শ্যাম রাখি, ওই জন্য উনি এই সংসদে খালি সংবিধান 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 করে যাচ্ছে, যে সংবিধানে আমার আপনার মুক্তির সনদ না। আমার আপনার মুক্তির সনদ হচ্ছে এই জুলাই সনদ, এবং এটার ডেডলাইন হচ্ছে 12ই এপ্রিল। 12ই এপ্রিল যদি জুলাই সনদ পাশ না হয়, রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। তাহলে রাস্তায় যদি আবার আসতে হয়, এর জন্য আমি দায়ী করি ছাত্রদেরকে। সেদিন যদি ছাত্ররা এবং বাংলাদেশ জামাত ইসলাম কোনোভাবে উচিত হয় এই এগ্রি করা, ভারত বিএনপিকে বিশ্বাস করে, কারণ আপনি তো জানেন যে বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তাহলে আপনি সেদিন কেন বললেন না যে রেফারেন্ডাম সংস্কার ছাড়া আমি ইলেকশনে যাব না? আপনি জানেন যে সমস্ত মিডিয়া এই চাল চালতেছে যে ইলেকশন ডিলি করতে চায় জামাতে ইসলাম আর এনসিপি, কারণ তারা জিততে পারবে না। আপনি ওই জায়গাতে যেতেনই না। আপনি প্রথম কথাতে স্ট্রিক্ট থাকতেন যে আগে সংস্কার, গণভোটে যাবে, সংস্কার আদেশ পালন হবে, তার ভিত্তি করে নতুন কনস্টিটিউশন হবে, সেই কনস্টিটিউশনের উপরে আমি নির্বাচন করবো। তার তো আজকে এই অবস্থা হয় না। আপনাকে কিন্তু আবার ওই জায়গাতেই যেতে হবে।
আজকে আমি আন্দোলন করলে কি করব? প্রথমে বলবো জুলাই সনদ বাস্তবায়ন করো। জুলাই সনদ এই কনস্টিটিউশনের আলোকে বাস্তবায়ন করা যাবে না, কারণ আপনি পুরো কনস্টিটিউশন চেঞ্জ করতে চাচ্ছেন। ওই জন্য বলা আছে সংস্কার, সংবিধান কি করার জন্য না, অ্যামেন্ডমেন্ট মানে কি, পরিবর্তন। কতটুকু পরিবর্তন করতে তাও বলা আছে। আপনি তো চাচ্ছেন সংস্কার। সংস্কার যখন করতে যাবেন সেটা এই সংবিধানের আলোকে হবে না। সেই জন্যই বলতেছি আবার আপনাকে ফিরে যেতে হবে, আবার আপনাকে গণমানুষের সরকার তৈরি করতে হবে, এই সরকারকে উচ্ছেদ করতে হবে, করে আপনাকে কি করতে হবে, নতুন সংবিধান লিখে তার আলোকে নির্বাচন করতে হবে। তো সেই জায়গাতেই আমরা যাচ্ছি, এটা একটু দুঃখ। এই জন্যই আমার মনে হয়, আমার বিশ্বাস যে 12ই এপ্রিলের মধ্যে যদি বিএনপির পদোদয় না হয়, তাহলে এই দেশটা আবার একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে। আমরা কি অনিশ্চয়তা কাম্য?